আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা হচ্ছে যে সাপ্লাই চেইনের যে জায়গা, যেটার সাথে ইভেন শুধু চাল-ডাল না, চাল-ডাল এবং বাংলাদেশের সামগ্রিক বাস্তবতা, পলিটিক্যাল ইস্যুস, সিন্ডিকেট, লট অফ থিংস আর ইনভলভড। সো ওই যে জায়গাটা যে আমরা জানি যে কৃষক উৎপাদন করে যে দামে বাজারে আসতে, আসতে অনেক টাকা দাম বেড়ে যায়। সিন্ডিকেটের কথা আমরা শুনি, আরো অনেক রকম চ্যালেঞ্জেস। সো ওইটা তো খুবই একটা এমন জায়গা যে জায়গাটা শুধু চাল-ডাল না, মানে এটা একটা জাতীয় ইস্যু। ইভেন গভর্নমেন্টের সবচেয়ে বড় টেনশনে থাকে যে ভাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে ইভেন গভর্নমেন্ট উইল বি ইন ট্রাবল। ইনফ্যাক্ট এটা বাংলাদেশের গভর্নমেন্ট না, এটা ইতিহাসে সব জায়গায় দেখা গেছে যে হয়তো বলা গেছে যে রোমান এম্পায়ার নাকি ফল করছে যে ইনফ্লেশন এই কাঁচা বাজারের জিনিসপত্রের জন্য। সো এম্পায়ার্স কোলাপ, জো বাইডেন হারছে। হ্যাঁ, সো 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 আসলে জিনিসপত্রের দাম যখন বাড়ে তার মানে হলো গিয়ে আসলে মানুষ সরকার আসলে বেশি খরচ যখন করে, হ্যাঁ, তখন যখন টাকা চাপায় তখন জিনিসপত্র, এটা হলো ইকোনমিক্সের বেসিক এক্সপ্লেনেশন। সো বাংলাদেশের গত 2 বছরের এক্সপ্লেনেশন আমাদের হিসাব, আমাদের অ্যাকচুয়ালি ডেটাই বলতেছে যে ইটস অ্যাকচুয়ালি বিকজ আমাদের টাকাটা ডেপ্রিসিয়েট করেছে ফ্রম 84 টু 120। এই কারণে আপনার ডেপ্রিসিয়েশনটা হয়েছে 84 টু 120, মানে তো 50% মোর দেন 50% ডেপ্রিসিয়েশন করেছে। সো আপনার সয়াবিন তেলের দাম যেটা 600 টাকা ছিল সেটা 900 টাকা হয়ে গেছে। হ্যাঁ, সো ইটস ভেরি প্রিসাইজ। আচ্ছা, এখানে আরেকটা ফ্যাক্টর আছে যেটা আই থিঙ্ক মানুষজন রিয়েলাইজ করে না, যে আপনি যত ডেভেলপড কান্ট্রির দিকে যাবেন, হ্যাঁ, তখন আপনি কিন্তু আপনার প্রত্যেকটা স্টেজে মানুষের ইনকাম বেশি হবে, বেশি করতে হবে। যে আপনার যে মানুষটা আপনার একটা ট্রাক ড্রাইভ করছে, হ্যাঁ, সে হয়তো বা আগে 20,000 টাকায় খুশি ছিল, এখন থেকে 25,000 টাকা। ওই যে 25,000 টাকা, ওইটা কিন্তু আপনার দ্রব্যমূল্যের থেকেই আসতে হবে। সো আমাদের মতন একটা কি বলবো আর্লি স্টেজ জিডিপিতে আসলে ওই প্রেশারটা সবসময়ই থাকবে, এবং ওই প্রেশারটাকে কাউন্টার করার জন্য যেটা দরকার, যে এফিসিয়েন্সি আনা দরকার যে সিস্টেমে। যে আগে সে হয়তো বা 10টা জিনিস সার্ভ করতো, এখন সে 20টা জিনিস সার্ভ করতেছে। সো ওই জায়গাটা থেকে আই থিঙ্ক আমাদের সবসময় একটা প্রেশার থাকবে। বাট মেইন যেটা, যে সিন্ডিকেট যেটা বলা হয়, সিন্ডিকেটটা ইয়েস, ইটস নট যে এটা অ্যাবসেন্ট, বাট আমার অলসো মনে হয় যে ইটস নট প্রেজেন্ট ইন অল দ্য কেসেস। অথবা 2-3টা কেসে স্পেসিফিকলি সিন্ডিকেট আছে, এবং এখানে তো অনেক সাপ্লাই সাইড ইস্যু আছে, যে আপনার অনেক মুরগি মারা গেছে যেখান থেকে ডিম উৎপাদন হচ্ছে না, কিংবা আপনার এই জুলাইয়ের যে আমাদের যে রেভলিউশন হলো, এখান থেকে এটার কারণে আনসার্টিনি আসছে। আনসার্টিনিটির কারণে ব্যাংকরা হয়তো বা মার্কেটে টাকা দেওয়া, এবং সবাই একটু ন্যাচারালি টাকা নিয়ে বসে আছে, কনজার্ভ করতেছে। হ্যাঁ, সো এখন হয়তো বা একজন প্ল্যান করছিল যে আমি 1,000 মুরগি একটা খামার দিব, কিংবা 5,000 মুরগি, সে কিন্তু করতেছে না। বড় বড় যে যারা আছে, যাদের হয়তো বা 20 লাখ 25 লাখ, তারা কিন্তু নতুন মুরগির সাপ্লাই আনতেছে না। সো আমি কালকে ডিসাইড করলাম যে আমরা মুরগির ডিমের দাম কমাতে হবে। আসলে ডিম যদি উৎপাদনই না হয়, এটার দাম তো কমবে না। হ্যাঁ, সো এটার সলিউশন কি? এটার সলিউশন হলো গিয়ে আপনার হয়তো ইম্পোর্ট করা লাগবে। সো সরকার রাইট স্টেপ নিচ্ছে, কিন্তু এখনো ওখানে কিছু, কিছু সমস্যা রয়ে গেছে। যেমন ডিমের পারমিশন লাগে। সরকারের কাছে স্পেসিফিক পারমিশন লাগে। চাল-ডাল কালকে চাইলেই ডিমের কারোর ইম্পোর্ট লাইসেন্স আছে, সে ডিম ইম্পোর্ট করতে পারবে না। হ্যাঁ, ওটা নাকি স্পেসিফিক পারমিশন লাগে। কেন লাগে? এটা তো উঠায় দিলেই অনেকগুলা কমে যাবে। সো আমাদের কিছু ইম্পোর্ট দিয়ে এই সাপ্লাই সাইড ক্রাইসিসটাকে হ্যান্ডেল করতে হবে। বাট গত 2 বছরের মেইন কারণ যে এই ডলারের প্রেশারটাই ওয়াজ দ্য মেইন কারণ। আমাদের দেখা মতন আমরা এটা একদম পুরো ম্যাপ করছি। বাট দ্রব্যমূল্য যেটা রিসেন্টলি বেড়েছে সেটা তো একটা দিক। বাট এমনিতে যদি বলেন যে এই আনস্টেবল সিচুয়েশনের আগেও আমরা যেটা শুনি যে কৃষক থেকে আমাদের একদম এই পর্যায়ে আসতে যে অনেক ফোল্ড দামটা বেড়ে যায়, এই জায়গাটা তো আপনাদের এক্সটেন্সিভ কাজ হয়েছে। এখানে আপনি আসলে সিনারিটা যদি বলেন যে কোথায়, কোথায় বাড়ে আসলে? আচ্ছা, এখানে আপনার চিন্তা করতে হবে যে কৃষক থেকে কতগুলা হাত আছে, এবং হাত থাকায় মানেই যে খারাপ সেটা কিন্তু না। প্রত্যেকটা স্টেজে কোয়ালিটি ইজ গেটিং এনশিওরড। হ্যাঁ, সো আচ্ছা, এখন সবথেকে বেশি যেটা বাড়ে সেটা বাড়ে হলো গিয়ে আপনার বাজারের যেই লাস্ট যে রিটেলার, সে সবথেকে বেশি দামটা বাড়ায়। এবং সে সবথেকে বেশি দাম কেন বাড়ায়? কারণ সে হয়তোবা একটা দিনে সে 200 কেজি জিনিসপত্র বিক্রি করতে পারবে। হ্যাঁ, সো লেটস সে কি নেওয়া যেতে পারে? লেটস সে টমেটো। এখন আই ডোন্ট নো যে আজকে টমেটোর দাম কত, বাট লেটস সে টমেটোর দাম হলো গিয়ে 60 টাকা। এই 60 টাকার মধ্যে 10 থেকে 15 টাকাই আসলে এই লাস্ট মাইলের কৃষকের, লাস্ট মাইলের যে রিটেলার তার লাগবে। কারণ তার দিনে 200 কেজি জিনিস বিক্রি করতে হবে, তার দিনে 2,000 টাকা ইনকাম করতেই হবে। হ্যাঁ, সো ওখানে আপনার মানে হিউজ একটা 20-25% মার্কআপ হয়। আচ্ছা, এছাড়া কি, কি স্টেপ আছে? আপনার একটা কৃষক কিন্তু গ্রামের
আড়তে যায় না। মানে বিভিন্ন ফরিয়াররা আছে যারা হয়তো তাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়েছে, তারা জিনিসগুলো কালেক্ট করে আড়তে যায়। আড়তে তখন যে আছে সে আড়তে জিনিসগুলোকে একত্রে করে এবং বিভিন্ন ট্রাকে মানুষজন যায়, তারা বিভিন্ন আড়ত থেকে দাম দর করে জিনিসপত্র কিনে আনে। হ্যাঁ? এবং যেখানে কম পায় সেখানে আনে এবং তারপর ঢাকা শহরে এসে কারওয়ান বাজারে আসে। কারওয়ান বাজারে আসার পরে ট্রাকটাকে সে একজন হোলসেলারের কাছে বিক্রি করে দেয়। হোলসেলার থেকে সে ৩-৪ জন ছোট আম আ হোলসেলারের কাছে দেয় এবং যে আমাদের যে রিটেইলার যে লাস্ট মাইলে ৳১৫ এড করছে সে কিন্তু ওখান থেকে নিচ্ছে। কিন্তু এবং সে আসার সময় কিন্তু আপনার কারওয়ান বাজার থেকে একটা ভ্যানে করে নিয়ে আসতেছে। সো ভ্যানের ওই খরচটাও কিন্তু এটার সঙ্গে যোগ হচ্ছে। সো কৃষক তো একজন। তাছাড়া আপনার বাসায় কোনো একটা কিছু পৌঁছানোর জন্য, হ্যাঁ? আরো ৮ থেকে ১০ জন মানুষ ইনভলভড। সো ওই ৮ থেকে ১০ জন মানুষের কষ্ট তো আমাদের দিতে হবে এবং ওদেরকে বলা যাবে না যে তারা সিন্ডিকেট। তারা কিন্তু ভ্যালু এডিশন করতেছে। হ্যাঁ? সে যে একটা গ্রাম থেকে কাঁচামরিচ কিনতেছে, সে দেখে কিনতেছে যে ভালো নাকি না। হ্যাঁ? সে যে এখানে যে রিটেইলার আসতেছে, সেই রিটেইলার রাত্রে বেলায় ১২ টার সময় কারওয়ান বাজারে যাচ্ছে। এনে আপনার জিনিসগুলো নিয়ে এসে আপনার কাছে সকালবেলায় ৮ টার সময় আপনার কাছে বিক্রি করতেছে। আপনি তো কারওয়ান বাজারে যাচ্ছেন না। হ্যাঁ? সো এদের তো ভ্যালু আছে। বিভিন্ন মানুষের বিভিন্ন ভ্যালু আছে এবং যে ট্রাকে করে ধরেন একটা গ্রাম থেকে নিয়ে আসতেছে ঢাকায়, সে কিন্তু ট্রাক চালিয়ে নিয়ে সে সারারাত না ঘুমিয়ে ট্রাক চালাচ্ছে। সো এগুলোর ভ্যালু আছে। সো এই যে দ্রব্যমূল্যের কমানোর উপায় কি? এখানে আরো স্ট্রিমলাইন করতে হবে। এখানে আমাদের স্টোরেজ ইমপ্রুভ হবে। হ্যাঁ? এখানে আমাদের যত প্রেডিকশন ইমপ্রুভ হবে, যত ইনফরমেশন বেটার হবে, তত এখানে আসলে ঝামেলা কমবে। এই যে অনেকগুলো লেয়ার, আপনারা মূলত সবচেয়ে বেশি পারচেজ আপনাদের কোন লেয়ার থেকে আপনারা করেন? আড়তের পর্যায় থেকে নাকি? আমাদের অলমোস্ট 50% এখনো আড়ত থেকে হয়। কারণ আপনার আসলে যেটা দেখা গেছে যে আমরা প্রায় ১৮০ ধরনের পেরিশেবল আইটেম নিয়ে ডিল করি। হ্যাঁ? সো ১৮০ ধরনের পেরিশেবল আইটেমের মধ্যে আসলে বড় কোয়ান্টিটি আমাদের খুবই কম। যে দিনে ৩ টন লাগবে। হয়তোবা ৩-৪ টা জিনিস আছে যে দিনে ১ টন, ১.৫ টন, ৩ টন লাগে। হ্যাঁ? ম্যাক্সিমাম লাগে হয়তো ১০০, ১৫০, ২০০ কেজি। সেগুলো আসলে আমাদের ওই কারওয়ান বাজার থেকেই নেওয়া লাগতেছে 50%। বাট এটা আমরা আলু কিংবা পেঁয়াজ কিংবা ইভেন টমেটো কিংবা মালটা এগুলো আমরা লার্জার স্কেলে কিনতে পারি। যেগুলো কম পেরিশেবল, যেগুলো একটু ২-৩ দিন থাকে, সেগুলো আমরা লার্জ স্কেলে কিনতে পারি। যেমন আম যখন আমরা বিক্রি করছি, আম কিন্তু আমরা একদম ডাইরেক্ট নিয়ে আসছি। মানে একদম ইয়ে থেকে, কৃষক থেকে? আমের বাগান থেকে? বাগান থেকে নিয়ে আসি। হ্যাঁ, ডাইরেক্ট কৃষক থেকে। বাগান থেকে পাড়ছে, আমাদের লোক দাঁড়ায় কিউসি করে ঢাকায় আসছে, ঢাকায় এসে এবং আমরা কোয়ালিটিও বেটার দিতে পারি এবং আমরা 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 আমে কস্টিং ও আমরা খুব রিজনেবল রাখতে পারি। বিকজ আমাদের এতগুলো স্টেপস নেই এবং আমরা এটাও এনশিওর করতে পারি যে আমের মধ্যে এট লিস্ট আমাদের হাতে কিছু মিক্স হয় নাই। সো সেক্ষেত্রে ধরেন আমে যেরকম আপনারা একদম মানে অনেকগুলো লেয়ারকে ইয়ে করতে পারছেন, এলিমিনেট। সো অন্যান্য প্রোডাক্টে সেটা পারা যাচ্ছে নাকি ভলিউমের কারণে? ভলিউমের কারণে। এটা ভলিউমের কারণে। আপনার আম যেমন আমি ডেইলি হয়তোবা ৭-৮ টন বিক্রি করে ফেলতে পারি। হ্যাঁ? এখন আলু তো আপনার একটা সিজনালিটির ব্যাপার আছে। হ্যাঁ? বাট ধরেন যে জিনিসগুলো দিনে ১০০ কেজি ২০০ কেজি যায়, আমি জানি না অবশ্য যে ছোট যে ট্রাক যেমন ঢাকার পেরিফেরিতে লাইক মানিকগঞ্জ বলেন, বেড়িবাঁধ বলেন, এখানে তো যেমন হ্যাঁ, ওখানে মানিকগঞ্জ বেড়িবাঁধ যদি যাই, আমি যখন গ্রামের আড়তে যাচ্ছি তখন হয়তোবা ৪ থেকে ৫ টা প্রোডাক্ট পাচ্ছি। ওটা তো আমার পুরো ট্রাক ভরতেছে না। তখন আমার পার ট্রাকে কস্ট অনেক বেড়ে যাচ্ছে। হ্যাঁ? এবং অনেক সময় দেখা যায় ওই মানিকগঞ্জ ট্রাক বলতে কি এটা ৫ টনের ট্রাক নাকি আপনারা? না, আপনার হ্যাঁ, এখন আপনার আসলে ঢাকায় আনা দরকার ১৪ টনের ট্রাক। 14 টনস ট্রাক যদি আনেন তখন পার কেজি ট্রান্সপোর্ট কস্ট ইস লাইক ৳১ থেকে ৳১.৫। আর আপনি যদি একটা ছোট ট্রাক আনেন তখন পার কেজি ট্রান্সপোর্ট কস্ট ইস ৳৫। ও আচ্ছা। সো আপনাকে কিছু আনতে হলে আপনাকে 14 টনসই নিয়ে আসতে হবে। সো এইটা অ্যাকচুয়ালি there is a সফটওয়্যার প্রবলেম, যেখানে আসলে গ্রামে যদি সব বাজার থেকে আমরা যদি জানতে পারি যে কোন বাজারে কি আছে, তখন আমরা একটা ১৪ টনের ট্রাকের রুট প্ল্যান করে নিয়ে আসতে পারি। সো এদিকেই আমরা যাওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ? এবং মানে অনেকগুলো এবং আমি যে বলতেছি যে ২০ কোটি টাকা দিয়ে আমরা দেখতেছি যে এখানে আমি যদি এই সাপ্লাই চেইনে যদি আমি ইনভেস্ট করি, আমি দেখতে পাচ্ছি যে আমি এখান থেকে আসলে আমি দাম কমাতে নিজেরও যদি পুরোটা না লাগে আপনি তো তখন অন্য পার্টিকে দিয়ে দিতে পারেন। এক্স্যাক্টলি। বাট আই হ্যাভ টু পুট দ্য পারসন যে এখানে কোয়ালিটি এনশিওর হবে, হবে, টাইম লাগবে, এখানে ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে। মানে কিছুটা রিস্ক নিয়ে এখানে নামতে হবে। বাট যখন আপনাদের ধরেন ফর এক্সাম্পল করোনার সময় একটা ফান্ড ছিল এবং অর্ডার ভলিউম ভালো ছিল, তখন কি ট্রাই করার উপায় না, ছিল? তখন তো আসলে আমরা দেখতেছিলাম আমাদের রেগুলার মার্কেটই আমার অনেক এক্সপ্যান্ড। তখন তো আমি ফ্রিজ এর মধ্যে জিনিস রাখার নিয়ে চিন্তায়। হ্যাঁ? তখন চ্যালেঞ্জ হলো যে কিভাবে ডেলিভারি ম্যান পাবো। হ্যাঁ, যে ডেলিভারি যে দিবে তাদেরকে আমি কিভাবে হায়ার করব। সো এই সবকটা চ্যালেঞ্জ আসলে এটা অ্যাকচুয়ালি মানুষজন রিয়ালাইজ করে না যে
সবার কাছে কিন্তু সব অপরচুনিটি থাকে না। রাইট। হ্যাঁ, যে রকমারির কাছে যে অপরচুনিটি গুলো আছে সেটা হয়তো বা সবাই দেখতে পাচ্ছে না। হ্যাঁ, এবং এরকম হতে পারে যে, এবং এটা অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্টের একটা খুব মানে অন্য দেশে যেটা হয়েছে যে এই যে অপরচুনিটি গুলো আছে, এই অপরচুনিটি গুলোর রিটার্ন কিন্তু আসলে একটা এভারেজ রিটার্নের থেকে বেশি হতে পারে। হ্যাঁ, যে আমি হয়তোবা যে একটা দোকান দেব একটা বাজারে, হ্যাঁ, সেটার থেকে হয়তোবা আমার ক্যাপিটালের রিটার্ন আসতে পারে 20-30% পার ইয়ার। whereas যেখানে যদি আমি পুল করে যদি আমরা এরকম একটা ভেজিটেবল সাপ্লাই চেইনে এটার মধ্যে হয়তোবা রিটার্ন আসা সম্ভব 70-80%। হ্যাঁ, সো এই অপরচুনিটি গুলো কিন্তু becomes available to as you scale. রাইট। অপটিমাইজেশন গুলো আপনি দেখতে পান।